এসেছি। রিলেশনশিপ ম্যানেজমেন্ট একটা মডেল আমরা চালু করার চেষ্টা করছি, যেখানে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট আসছে, এখানকার সাথে পার্থক্য কি হবে? বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নীতিমালা চূড়ান্ত করতে তৈরি করা একটি খসড়া গাইডলাইনের উপর মতামত সংগ্রহ করছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এটি চূড়ান্ত হলে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক কিংবা এই ধরনের প্রতিষ্ঠান স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে বাংলাদেশে ইন্টারনেট সেবা দেওয়ার ব্যবসায় আসার সুযোগ পাবে। স্টারলিংক কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে এই সেবা নিয়ে ঢোকার চেষ্টা করে আসছে। সম্প্রতি তাদের একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সাথে বৈঠক করে গেছে। মূলত সাধারণ ইন্টারনেট সেবা যেখানে পৌঁছানো যায় না, সেখানে সেবা দিতে সক্ষম স্টারলিংক। বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিতে 5 বছর আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে স্টারলিংক। ইন্টারনেটের গতি অনেক বেশি হওয়ায় গভীর সমুদ্র বা পাহাড়ি এলাকার মতো দুর্গম জায়গাতেও গেমিং, স্ট্রিমিং ও দ্রুত ডাউনলোড নিশ্চিত করতে পারে এই স্টারলিংকের নেটওয়ার্ক সেবা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য রেগুলেটরি ও লাইসেন্সিং নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে যে খসড়া গাইডলাইন তৈরি করা হয়েছে, তাতে নজরদারি ও আড়ি পাতার সুযোগ রাখা হয়েছে এবং সেটি চূড়ান্তভাবে বহাল থাকলে ইন্টারনেট সেবার উপর সরকারের এখন যে খবরদারির সুযোগ আছে তাতে কোনো পরিবর্তন আসবে না। ফাইবার অপটিক বা কেবল ব্যবহার করে এখন যারা ইন্টারনেট সেবা দিচ্ছেন, সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি ব্যবসায়ীরা বলছেন, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি ধরনের শর্ত থাকে সেটাই নির্ধারণ করবে দেশের ইন্টারনেট ব্যবসা খাত এর প্রভাব কেমন বা কতটা হবে। বিটিআরসি এর এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। একজন কর্মকর্তা জানিয়েছেন, সবার মতামত সংগ্রহ এর পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত নীতিমালা করে সেটি জনসম্মুখে প্রকাশ করা হবে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার মানে কি? মালয়েশিয়ার ইনস্টিটিউট অব মালয়ান আইন এবং উদীয়মান প্রযুক্তি বিভাগের শিক্ষক মোহাম্মদ এরশাদুল করিম বলেছেন, এখন সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট পাওয়া যাচ্ছে বাংলাদেশে, যা মূলত কেবল বা তারের মাধ্যমে ব্যবহারকারীদের সংযুক্ত করে। ফলে যেসব এলাকায় কেবল নেওয়া সম্ভব হয় না, সেখানে ইন্টারনেট সেবা দেওয়া যায় না। দেশের জল, স্থল ও আকাশ সীমায় যেখানে কেবল নেওয়া সম্ভব নয়, সেখানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হবে। অনেকে যেমন বিমানে বসেও এখন ব্রাউজিং এর সুবিধা পাচ্ছে, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। মূলত সহজে বিদেশি চ্যানেল দেখার জন্য যেমন অনেক আকাশ অ্যান্টেনা ব্যবহার করেন, তেমনি স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাওয়ার জন্য একটি অ্যান্টেনা বা ডিভাইস ব্যবহার করতে হবে, যা কৃত্রিম উপগ্রহের সাথে সংযুক্ত থেকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। বিটিআরসি এর গত বছরের শেষে জানিয়েছিল যে বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 13 কোটি 10 লাখ, তবে এর মধ্যে 11 কোটি 48 লাখ 90 হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। সরকার কি নিয়ন্ত্রণ করতে পারবে? বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কোনো দেশে কাজ করলে সেই দেশের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করে লাইসেন্স নিতে হয়। স্টারলিংক বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের সীমানায় ঢুকতে চাইলে লাইসেন্স নিয়েই কাজ করতে হবে। বাংলাদেশেও নীতিমালা চূড়ান্ত হওয়ার পর বোঝা যাবে লাইসেন্স পাওয়ার জন্য কোন কোন শর্ত কোম্পানিগুলোকে পূরণ করতে হবে। মোহাম্মদ এরশাদুল করিম বলেছেন, এখনো পর্যন্ত খসড়া গাইডলাইনে যা রাখা হয়েছে তাতে সরকার যদি মনে করে এটা হুমকি হয়ে যাচ্ছে, তাহলে বন্ধ করে দিতে পারবে। প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাব্বির বলছেন, স্টারলিংক আসলেও তাকে গাইডলাইন অনুযায়ী গেটওয়ে হিসাবে বাংলাদেশের হাব ব্যবহার করতে হবে। সেটাই যদি কোম্পানিগুলো রাজি হয়, তাহলে সরকার সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। বিবিসিকে বাংলাকে বলছিলেন মিস্টার করিম। অবশ্য বলছেন, সব দেশেই এর নিয়ন্ত্রণ ক্ষমতা সরকারের কাছেই থাকে, তবে অনেক দেশে নাগরিকের সুরক্ষা আইনে ব্যবস্থা আছে যা বাংলাদেশে নাই। বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে স্টারলিংকে ঢুকতে হবে।
এমন একটা গেটওয়ে দিয়ে তাকে ঢুকতে হবে যার মালিক হলো সরকার। ফলে স্টারলিংক আসলে একটা বিকল্প হতে পারে, কিন্তু আগের মতো নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে বলছিলেন মিস্টার করিম। প্রসঙ্গত, বাংলাদেশ সরকার বা কর্তৃপক্ষ এর বিরুদ্ধে প্রায়শই নাগরিকদের ইন্টারনেটে আড়ি পাতা কিংবা নজরদারির মতো অভিযোগ ওঠে। মিস্টার করিম বলছেন, কর্তৃপক্ষ হস্তক্ষেপটা সুনির্দিষ্ট আইনি ও যৌক্তিক হতে হবে। এমন যেন না হয় যে সরকার ইচ্ছা করলে চালু রাখবে, ইচ্ছা করলে বন্ধ করবে। একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। গ্রাহকদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যোগ করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি সময়ে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছিল, যা দেশ জুড়ে তীব্র ক্ষোভ তৈরি করেছিল। গাইডলাইনে কি আছে? মোহাম্মদ এরশাদুল করিম ও সুমন আহমেদ সাব্বির উভয়ই বলছেন যে খসড়া গাইডলাইনে সরকারের নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। নন জিওস্টেশনারি অরবিট বা এনজিওএসও এর স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর শীর্ষক ওই গাইডলাইনে বলা হয়েছে যে লাইসেন্স পাবে তার সিস্টেমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিদের শনাক্তকরণের ব্যবস্থা থাকতে হবে, যাতে করে সরকারি কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এছাড়া এখন যেমন সরকারি কর্তৃপক্ষের বাংলাদেশ গেটওয়েতে যে কোনো সময় প্রবেশের অধিকার আছে, ঠিক তেমনই আড়ি পাতার প্রক্রিয়ায় ডেটা দেওয়ার ব্যবস্থাও থাকতে হবে। অর্থাৎ এর মাধ্যমে গ্রাহকদের উপর আড়ি পাতার সুযোগ থেকে যাবে। এছাড়া খসড়া গাইডলাইন অনুযায়ী আড়ি পাতা সংক্রান্ত সরকারের যে নীতি, সেটিও প্রতিষ্ঠানগুলোকে মেনে চলতে হবে। পাশাপাশি বেআইনি কার্যকলাপ বা নাশকতা শনাক্তের প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নির্দেশ মানতে হবে। তবে এত সব বাধ্যবাধকতা ও গ্রাহকদের উপর নজরদারি, এত ব্যবস্থার নির্দেশনা মেনে নিয়ে স্টারলিংকের মতো প্রতিষ্ঠান শেষ পর্যন্ত লাইসেন্স নিতে রাজি হয় কি না, তা নিয়েও কৌতূহল আছে অনেকের মধ্যে। এখনকার সাথে তখনকার অর্থাৎ এই স্টারলিংকের বা ইন্টারনেট সেবার পার্থক্য কি হবে? বিশেষজ্ঞ ব্যবসায়ীরা বলছেন, চূড়ান্তভাবে সরকারের অনুমোদন নিয়ে স্টারলিংক বা এই ধরনের প্রতিষ্ঠান আসলেও সেটি বাংলাদেশের ইন্টারনেট সেবা দাতাদের উপর খুব বেশি প্রভাব ফেলবে না। এর কারণ হিসাবে তারা বলছেন, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা পেতে ব্যয় কিছুটা বেশি হবে, ফলে হোম ইউজারদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসবে বলে তারা মনে করেন না। তবে কর্পোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাকআপ হিসাবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবায় সাথে সংযুক্ত থাকতে পারে। সব মিলিয়ে লোকাল আইএসপিআরদের উপর খুব একটা প্রভাব পড়বে বলে মনে করে না ব্যবসায়ীরা। এবং এরশাদুল করিম বলছেন যে এখন বাজারে কিছু প্রতিষ্ঠান কাজ করছে এবং স্টারলিংকের বাজারে এর প্রভাব কিছুটা হলেও পড়বে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, এখন বাজারে ছোট বড় মিলিয়ে 3000-এর মতো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে, যারা মূলত হোম ইউজারদেরই বেশি সেবা দিচ্ছে। ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশন এর একজন সহ সভাপতি আনোয়ারুল আজিম তিনি বলছেন, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যয় বেশি হওয়ায় হোম ইউজার পর্যায়ে প্রভাব কম পড়লেও কর্পোরেট গ্রাহকরা সেদিকে ঝুঁকে যেতে পারে। সেক্ষেত্রে আইএসপিআররা কিছু গ্রাহক হারাবে। তবে দেখতে হবে যে সরকার কোন পর্যায়ে কি ধরনের রেস্ট্রিকশন দিয়ে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটিও বিবেচনায় নিতে হবে যে শিপিং বা রিমোট এরিয়ার জন্য স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট দরকার আছে। আমরা দেখব যে কিভাবে সেই পরিকল্পনা করা হয়, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। তবে এরশাদুল করিম বলছেন, স্টারলিংক বা এই ধরনের প্রতিষ্ঠান এলে অধিকতর ভালো সেবা নিশ্চিত হবে, কারণ প্রযুক্তিগতভাবে এইসব কোম্পানি অনেক বেশি উন্নত। তবে এইসব কারণে আবার তাদের উপর অতি নির্ভরতা তৈরি হতে পারে। এছাড়া স্টারলিংকের কারিগরি দক্ষতার কারণে অন্য কোম্পানি চ্যালেঞ্জের মুখে পড়বে। ফলে প্রতিযোগিতা ও বাজারে ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। প্রসঙ্গত, বিশ্বের কমপক্ষে 50টি দেশে স্টারলিংকের কার্যক্রম আছে।
গত বছরের জুলাই মাসে স্টারলিংকের প্রযুক্তি বাংলাদেশে এনে পরীক্ষা করা হয়েছিল। সংস্থাটির উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী গ্রামীণ ও দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা।